কালকে সেশনালের যে প্রজেক্টটা ছিল স্যার, হুম ওইটার ব্যাপারে স্যার। তো স্যার আমাদেরকে বলছিলেন মানে যে কম্পোজিশন গুলো দেওয়া হয়েছে ওগুলো হচ্ছে নেট থেকে খুঁজে মাইক্রোস্ট্রাকচার ফোরকাস্ট করা, এরপর হচ্ছে স্যার নর্মালাইজিং অ্যানালিং এর যে ব্যাপারগুলো। সো স্যার সমস্যা হচ্ছে আমাদের যাদের কাস্ট আয়রন পড়ছে, কার্বনের অ্যামাউন্ট যাদের স্যার স্যার 3%-এর উপরে বা অনেকের স্যার 5%-এর উপরেও আসছে। স্যার আমাদের সমস্যা হচ্ছে নেটে আমরা স্যার মানে গত 2 সপ্তাহ ধরেই মানে অনেক সার্চ করতেছি, পেপার পড়তেছি, কিন্তু স্যার সমস্যা হচ্ছে এক্সাক্ট অ্যামাউন্ট তো পাওয়া যাবে না স্যার, ওটা ঠিক আছে, কিন্তু স্যার মানে কাছাকাছি অ্যামাউন্টও পাওয়া যাচ্ছে না। যেমন স্পেসিফিক স্যার যদি কোনো পেপার থাকে কাস্ট আয়রনের উপর যেটাতে ক্রোমিয়ামের পার্সেন্টেজ স্যার 18, দেখা গেছে স্যার আমার ওটাতে কোনো ক্রোমিয়ামই নাই। আবার স্যার অনেকের হইতেছে এরকম মানে কিছু কিছু কম্পোজিশন স্যার একেবারেই মিলতেছে না, মানে পারফেক্টলি স্যার মানে যে একটা আইডিয়া করব স্যার বা ফোরকাস্ট করব বা স্যার মানে কোন একটা অ্যাজাম্পশন করব ওরকমও স্যার পাওয়া যাচ্ছে না। স্যার আবার হচ্ছে আরেকটা ব্যাপার স্যার হচ্ছে মাইক্রোস্ট্রাকচার কিরকম হবে যাদের কার্বন হচ্ছে অনেক বেশি, লাইক 4%, 4.5% উপরে আছে, বা 5% উপরে, এনিল করলে হচ্ছে মাইক্রোস্ট্রাকচার কিরকম হবে, অথবা নর্মালাইজ করলে মাইক্রোস্ট্রাকচার কিরকম হবে, সেই সম্পর্কে কোনো আইডিয়া পাচ্ছি না স্যার। কিছু ডিটেইল মানে কয়েক লাইনে বলা আছে কিছু কয়েক জায়গায়, কিন্তু স্ট্রাকচারটা ভিজুয়ালি কিরকম হবে অথবা হচ্ছে শেপটা কিরকম থাকবে, কোনটা কতটুকু পরিমাণে থাকবে সেই সম্পর্কে কোনো আইডিয়া পাচ্ছি না না, স্যার। কোনোটাই পাবা না তো, এটা তোমাকে গেস করতে হবে, এক্সাক্ট কোনো জিনিস খুঁজে পাবা না। যদি পাইতা তাহলে আমি দিতাম না, বুঝছো? এটা হোমওয়ার্ক করতে আমার 6 মাস সময় লাগছে। কোনো জিনিস যদি খুঁজেই পাবা ডাইরেক্ট স্যার নেট আপনার কথা থেকে, কেটে কেটে সেটা আসছে, আমি দিব শুনতে না তো। পাচ্ছি না পরিষ্কার। সেটা আমি দিব না। তোমাদের ক্রিয়েটিভিটি কাজে লাগাইতে হবে, কেমন হওয়া উচিত, কতটুকু কাছাকাছি যাচ্ছ, সেটাই তো আমার আমার জানার বিষয়। তুমি এইটা দিয়ে কিন্তু কাস্ট আয়রনের কোনো প্রবলেম সলভ করতে পারবা না। কাস্ট আয়রনের প্রবলেম সলভ হচ্ছে আরো চ্যালেঞ্জিং। হ্যাঁ, প্রত্যেকটা প্রবলেম সলভ করা আরো চ্যালেঞ্জিং। যখন তোমরা এই কোর্স শেষ করবা, করার পরে আরো নিজে থেকে অনেক পড়ালেখা করবা, এই ব্যাপারে আরো অনেক গবেষণা করবা, অনেক রিসার্চ করবা, অনেক নতুন নতুন ফাইন্ডিংস আসবে, নিজের উপর কনফিডেন্স বাড়বে, তখন না তোমরা এই ট্রাবল শুটিং এ যেতে পারবা। তার আগে পারবা না তো। আমার টার্গেট হচ্ছে তোমরা কতটুকু ক্রিয়েটিভ ওয়েতে মেটালার্জিস্ট হিসাবে বা অথবা মেটেরিয়াল সায়েন্টিস্ট হিসাবে কতটুকু কাছাকাছি তোমরা চিন্তা করতে পারো, দ্যাট ইজ নট এক্সাক্ট। বোঝা গেছে? স্যার কাস্ট আয়রনের তো স্যার কার্বন ইকুইভ্যালেন্টের স্যার ওরকম কোনো মানে স্পেসিফিক ফর্মুলা স্যার পাচ্ছি না, মানে এটাও খুঁজছি স্যার। পাচ্ছ না, দিও না। পাচ্ছ না, দেওয়ার দরকার নাই। কাস্ট আয়রনের এই ট্রিটমেন্ট পড়লে আরো পরিষ্কার হবে, কিন্তু তারপরেও এক্সাক্ট এখন কাস্ট আয়রনের এই ট্রিটমেন্ট পড়াও তো তোমাদের মনে করো যে আরো বেশ কিছু ক্লাস লাগবে, তারপরে না আমরা ওখানে যেতে পারবো। তার আগে স্যার তো যেতে স্যার ওইটাই সমস্যা হচ্ছে কারণ স্টিলে স্পেসিফিক যেরকম হচ্ছে স্পেসিফিকলি হচ্ছে ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা বুঝতে পারি, একটা প্রেডিক্ট করতে পারতেছি, কাস্ট আয়রনে কিন্তু এটা এরকম কোনো প্রেডিকশন কাস্ট পাচ্ছি না। আয়রন প্রেডিক্ট করা আরো সহজ। তোমরা পড়তেছো না, বুঝতেছো না, তাই। স্যার হচ্ছে ইন জেনারেল হচ্ছে একটা লেখা দিয়ে দিচ্ছে, যেরকম হচ্ছে আমরা গ্রাফিটাইজিং হচ্ছে এনিলিং করব না হচ্ছে ফেরিটিক এনিলিং করব অথবা ফুল এনিলিং করব, এই টাইপের হচ্ছে কিছু ইন জেনারেল কথাবার্তা বলা আছে, কিন্তু মানে স্যার স্পেসিফিকলি যে আমি টাইম ক্যালকুলেট করব কতক্ষণ আমি মানে অ্যানিলিং করব, কত টেম্পারেচারে কতটুকু ধরে রাখবো, ওরকম জাস্ট স্টিলে যেরকম স্যার আপনি দেখাইছেন আগের ক্লাসে যেভাবে আমি না টেম্পারেচার না টুকু। না, ওইটা ওইটা পাবা না। কাস্ট আয়রনের হিট ট্রিটমেন্ট পড়ে দেখবা, পড়লে বুঝবা কাস্ট আয়রনের হিট ট্রিটমেন্ট লিমিটেড রেঞ্জে করা হয়। এটা আমি তো কিছু বলতে চাই না, কিন্তু তোমরা আসলে পড়ালেখা না করে আমাকে যদি খোঁচাও, এই জন্য আমি একটুখানি মুখ থেকে বের করলাম। এগুলো আমি কিছুই বলবো না। সব জিনিস সব জিনিস অ্যাভেলেবল, কোনো জিনিসের সলিউশন নাই আমি এমন কোনো জিনিস দেই না। এক, দুই হচ্ছে যে হুবহু মিলে যাবে সেটাও আমি দিব না কখনো। আমি তো বলছি তোমাদেরকে সব জিনিস অ্যাভেলেবল, কাছাকাছি যেটা যতটুকু প্রয়োজন। কাস্ট আয়রনের স্টিলের জন্য যত হিট ট্রিটমেন্ট, স্টিলের যত প্রোডাক্ট বানানো সম্ভব হয় হিট ট্রিটমেন্ট করে, কাস্ট আয়রনে সেই প্রোডাক্ট বানানো সম্ভব হয় না। কাস্ট আয়রন দিয়ে ছুরি বানাইতে পারবা? পারবা না। কাস্ট আয়রন দিয়ে কি তুমি একটা রেজার বানাইতে পারবা? পারবা না। ফলে ওইটার ডেলিকেট কোনো হিট ট্রিটমেন্ট নাই। যতটুকু আছে
সেইটাকে তোমরা কাজে লাগাবা, কি হইতে পারে, কি করতে পারে, এই টাইপের। তারপরে আমরা স্যার যেটা, আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার যাদের হচ্ছে হাইপার পাশে কার্বন আছে তাদের নরমালাইজিং এর জন্য তো স্যার এসিএম ক্যালকুলেশনের বইয়ে যে সূত্রটা দেয়া আছে ওটাতে স্যার শুরুতে 224 দেন হচ্ছে আর অ্যালয়িং এলিমেন্ট গুলোর হচ্ছে কম্পোজিশন অনুযায়ী আছে। এখন ওটা দিয়ে করলে স্যার 650 বা 700 এর কাছাকাছি আসে। কারণ এত কম টেম্পারেচারে তো সাধারণত নরমালাইজিং করে না স্যার, ওখানে সূত্রটা কি ঠিক আছে নাকি কোনো ঝামেলা আছে শুরুটা? না, কাস্ট আয়রনের নরমালাইজিং করে কি না করে সেটা তো তুমি, স্যার কাস্ট আয়রন না স্যার, স্টিলের আর কি হাইপার। স্টিলের নরমালাইজিং করে কি না করে সেটা তো তুমি বলতে পারবে না। কারণ কি, নিকেল অ্যাড করলে তো অস্টেনাইজিং, তুমি জানো ইউটেক্টিভ টেম্পারেচার নিচে নেমে আসে। এত কিছু পড়ানোর পরও যদি এই প্রশ্ন করো তাহলে তো মুশকিল। ঠিক আছে, আমরা গত ক্লাস পর্যন্ত যেটা পড়েছি, হ্যাঁ ঠিক আছে, আরেকটা তোমাদের সলিউশন দিতে পারি যেটা আমরা করতে পারি সবাইকে ইকুয়ালাইজ করার জন্য। নেক্সট চ্যাপ্টারটা আমরা শেষ করব কাস্ট আয়রন করে, তোমাদের হিট ট্রিটমেন্টের প্রেজেন্টেশন পিছিয়ে যাবে প্রয়োজনে, কিন্তু কাস্ট আয়রনের চ্যাপ্টারটা শেষ করার পরে তোমাদের ফার্স্ট প্রেজেন্টেশন হবে। জি স্যার, তাহলে থ্যাংক ইউ স্যার, তাহলে একটু ভালো হয়েছে। এতটুকু করা যাইতে পারে। আমার পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দেওয়া, নিউট্রালি, আমি কাউকে ফিডব্যাক দিতে পারবো না, বাট নিউট্রালি যতটুকু সাপোর্ট দেওয়া দরকার ততটুকু আমি দিয়ে যাব, কোনো সমস্যা নাই। কিন্তু যে যে কথাবার্তাগুলো আমার মুখে বেরোইলে তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে সেগুলো আমি বের করতে পারবো না, কারণ তাহলে সবাইকেই হেল্প করতে হবে, বুঝছো না? আমি কে ভালো কে মন্দ আমি তো এখানে বেছে নিতে পারবো না, এবং গ্রেডিংটা আমি সুন্দর করে দিতে পারবো না। এই জন্য কিন্তু উদ্দেশ্য, আমি যা করতেছি এর মানে এই নাই যে তোমাদের বিপদে ফেলা, এটা কিন্তু না। আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা পড়ালেখা নিয়ে বেশি ব্যস্ত থাকো, বেশি ব্যস্ত থাকলে বেশি বেশি শিখতে পারবা, আর বেশি বেশি শিখতে পারলে নিজের উপর কনফিডেন্স বাড়লে আমার গ্রাজুয়েটরা ভালো চাকরি পাবে, এমএমই ডিপার্টমেন্টের নাম হবে। হ্যাঁ, এরকম জানো, একটা ইউনিভার্সিটির নিজস্ব একটা র্যাঙ্কিং থাকে, সেই ইউনিভার্সিটি প্রত্যেকটা ডিপার্টমেন্টের আবার আলাদা র্যাঙ্কিং থাকে ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে ইউনিভার্সিটি অফ মালয়া, তুমি দেখো ওর ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 59, কিন্তু সেই ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কিন্তু জাস্ট 37, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 37। এইরকম এক একটা ইউনিভার্সিটির গ্লোবাল র্যাঙ্কিং এক, আবার ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট র্যাঙ্কিং আরেক রকমের। সেই ডিপার্টমেন্টের র্যাঙ্কিং এর কিভাবে হয় সেটার ওয়ান অফ দা পয়েন্ট হচ্ছে যে এখান থেকে যে গ্রাজুয়েট গুলো বেরোয়, সেই গ্রাজুয়েট গুলো কে কোন পজিশনে আছে, কোথায় সে লিডার হিসাবে কাজ করতেছে, স্যালারি স্ট্রাকচার কেমন তাদের, অনেকগুলো, শুধু স্যালারি স্ট্রাকচার না, স্যালারি স্ট্রাকচার কোন কোন অর্গানাইজেশনে চাকরি করতেছে, সেখানে তাদের লিডিং মানে ভূমিকায় কয়জন আছে, এবং দেশের জন্য কে কতটুকু কন্ট্রিবিউট করতে পারছে, কে কতটা প্যাটেন্ট তৈরি করতে পারছে, এইটার উপর বেসিস করে আবার ডিপার্টমেন্টের আলাদা র্যাঙ্কিং হয়। তা আমাদের টার্গেট হচ্ছে যে বুয়েট এগিয়ে যাবে তো অবশ্যই, সাথে সাথে আমার ডিপার্টমেন্টের গ্রাজুয়েটরা যাতে ভালো চাকরি পায়, কনফিডেন্স নিয়ে চাকরি করতে পারে, কিছু একটা দেখাতে পারে, হায়ার স্যালারি পাক, তাদের ডিমান্ড বাড়ুক, এইগুলো যখন হয়ে যাবে তখন ডিপার্টমেন্টের র্যাঙ্কিং কিন্তু আবার বেড়ে যাবে। এটা আমাদের টার্গেট, আর এটাই হচ্ছে আউটকাম বেসড এডুকেশন। তোমাকে একটা সার্টেন টার্গেট নিয়ে, মিশন এন্ড ভিশন নিয়ে কিন্তু এগোইতে হবে। সেই মিশন এন্ড ভিশন শুধু থিওরিটিক্যাল না, এটা কোয়ান্টিফাইড করতে হবে। কোয়ান্টিফিকেশনের ওয়ান অফ দা টেকনিক হচ্ছে যে কে কোথায় কত স্যালারিতে কেমন লিডিং ভূমিকায় চাকরি করে, দ্যাট ইজ কোয়ান্টিফাইড একটা অ্যাপ্রোচ। গ্রাজুয়েটরা কে কি করতেছে পারফরমেন্সের উপরে, আমাদেরও টার্গেট কিন্তু এরকম একটা, আর এটা প্যারালালি এগোইতে হবে। যেমন আউটকাম বেসড এডুকেশন কোর্সের মাধ্যমেও দিতে হবে, ছেলেদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে, সেই চ্যালেঞ্জ তারা মোকাবেলা করবে, ঘরে বসে ল্যাবে বসে ক্লাসরুমে চ্যালেঞ্জ মোকাবেলা করবে, পাশ করার পরে তারা রিয়েল লাইফে গিয়ে সেখানে গিয়ে আবার নতুন নতুন, আমি যে চ্যালেঞ্জ তোমাকে ছুড়ে দিয়েছি এরকম চ্যালেঞ্জের চেয়ে 100 টাইমস হয়তো শক্ত চ্যালেঞ্জ তোমার রিয়েল লাইফে আসবে, সেখানে যাতে তুমি দুমড়িয়ে মুচড়িয়ে মানে
না যাও, একেবারে হাল ছেড়ে না দাও, সেই জন্যই কিন্তু এগুলো করা। যাই হোক, আমরা শুরু করি আমাদের এই পর্যন্ত আমরা পড়েছিলাম। ভিডিওটা অফ করে আসি। এই পর্যন্ত আমরা গত ক্লাসে পড়েছি। কারো কোনো সমস্যা আছে? নাই। এখন আমরা নতুন টপিকে গেলাম, রিটেন অস্টেনাইট অ্যান্ড ক্রায়োজেনিক ট্রিটমেন্ট। যখন কোনো ম্যাটেরিয়ালসের, যখন কোনো স্টিলের ভিতরে অ্যালয় এলিমেন্ট অ্যাড করা হয়, সেই সময় তার স্ট্রেংথ বাড়ে। একটা ইন টার্মস অফ সলিউবিলিটি, সলিড সলিউশন সলিউবিলিটির মাধ্যমে তার স্ট্রেংথ, হার্ডনেস বেড়ে যায়। আর সে হিটিং এবং কুলিংয়ে সে রেসপন্স করে। আর এই রেসপন্সের কারণে যে অ্যাডিশনাল স্ট্রেংথ আসে, হার্ডনেস আসে, সেটাকে বলা হয় হার্ডেনাবিলিটি। আমরা আগেও আলাপ করেছি। এই যে কোনো একটা স্টিলের ভিতরে যখন অ্যালয় অ্যাড করা হয়, তখন তার, এখানে দেখতে পারতেছো এমএস মানে মার্টেনসাইট স্টার্ট টেম্পারেচার, এমএফ মার্টেনসাইট ফিনিশ টেম্পারেচার। এটা কার্বন পার্সেন্টেজের উপরে নির্ভর করে। আসো এই ডায়াগ্রামটা দেখো, দেখলে বুঝতে পারবা। এদিকে আছে কার্বন পার্সেন্টেজ, এদিকে আছে টেম্পারেচার। নিচে এই লাইনটা হচ্ছে এমএফ টেম্পারেচার, এই টেম্পারেচারটা হচ্ছে এমএস টেম্পারেচার। এমএস টেম্পারেচার, এমএফ টেম্পারেচার। এমএস হচ্ছে মার্টেনসাইট স্টার্ট টেম্পারেচার, মার্টেনসাইট ফিনিশ টেম্পারেচার। দেখা যাচ্ছে যে কার্বন পার্সেন্টেজ যখন 0.2% কার্বন, তার মার্টেনসাইট স্টার্ট টেম্পারেচার হচ্ছে 400 ডিগ্রির একটু উপরে, এবং তার মার্টেনসাইট ফিনিশ টেম্পারেচার হচ্ছে 250 ডিগ্রির কাছাকাছি। কিন্তু যদি আমি কার্বন পার্সেন্টেজ 0.8 হিসাব করি, তার এমএস টেম্পারেচার 270-এর কাছাকাছি, আর তার এমএফ টেম্পারেচার -100 ডিগ্রি সেন্টিগ্রেড। -100 দেখতেই পারতেছো, অনেক লো টেম্পারেচার। যদি সত্যিকার অর্থে আমরা মার্টেনসাইট ফিনিশ করতে চাই, অস্টেনাইটটাকে ট্রান্সফার করে মার্টেনসাইটে নিতে চাই 100%, তখন তাকে -100 ডিগ্রি সেন্টিগ্রেডে চুবাইতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব হবে না। আর এই যে লো টেম্পারেচার, সেটাকে ট্রিটমেন্ট, সেটার নামই হচ্ছে ক্রায়োজেনিক ট্রিটমেন্ট। তুমি আগে কোয়েঞ্চ করে নিলা যে কোনো একটা জিনিসের ভিতরে, পানিতে, তেলে, অথবা লবণ পানিতে, অথবা বরফ পানিতে কোয়েঞ্চ করে নিলা।
নেওয়ার পরে তাকে আবার নেগেটিভ টেম্পারেচারে ডুবায় রাখতে হবে। যদি ডুবিয়ে রাখো, এই যে টেকনিক, সেটাকেই বলা হয় ক্রায়োজেনিক ট্রিটমেন্ট। এখন আমরা দেখি কার্বন পার্সেন্টেজ এদিকে, আর এদিকে হচ্ছে রিটেইনড অস্টেনাইট। কার্বন পার্সেন্টেজ বেড়ে যাওয়ার সাথে সাথে কি হচ্ছে? কার্বন পার্সেন্টেজ বেড়ে যাওয়ার সাথে সাথে এখানে আমরা দেখেছি এস টেম্পারেচারও কমে যায়, এফ টেম্পারেচারও কমে যায়, আর কার্বন পার্সেন্টেজ বাড়ার সাথে সাথে রিটেন অস্টেনাইটের ভলিউম ফ্র্যাকশনও বেড়ে যায়, এই যে বেড়ে যাচ্ছে। এখন বলতে পারো যে স্যার, একটা স্টিলের ভিতরে যে অস্টেনাইট রিটেন করলো, রিটেন অস্টেনাইট আছে, সেটা আমরা বুঝবো কি করে? এটা বোঝার উপায় আমরা বলেছিলাম আগে, ফেরাইট দেখতে সাদা, পারলাইট দেখতে, অস্টেনাইট দেখতে সাদা। অস্টেনাইটের থেকে পারলাইটের, এই ফেরাইটের পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে তার গ্রেন সাইজ এন্ড ডিস্ট্রিবিউশনের সাথে পার্থক্য। অস্টেনাইট টুইন তৈরি করে থাকে আর কিছু কিছু জায়গায়, ফেরাইটের ভিতরে এরকম টুইনিং পাওয়া যায় না, এক নম্বর। দুই নম্বর পার্থক্য হচ্ছে তার অবস্থানগত পার্থক্য। ফেরাইট সবসময় থাকবে পারলাইটের কাছাকাছি, পারলাইট গ্রেনের পাশাপাশি ফেরাইট গ্রেন থাকবে। আর যদি পারলাইট না থাকে, পুরাটা গ্রেনই হয়ে যাবে, পুরা স্ট্রাকচার হয়ে যাবে ফেরাইটিক। এবার অস্টেনাইটের অবস্থানগত অবস্থা হচ্ছে যে সে মার্টেনসাইটের কাছাকাছি থাকবে। দেখো, এই হচ্ছে মার্টেনসাইটের নিডল, মার্টেনসাইটের নিডলের গ্যাপে গ্যাপে উকি দিতেছে সাদা কিছু জোন, এই সাদা জোনগুলোই হচ্ছে অস্টেনাইট। এই যে এখানে আছে, এখানে আছে, দেখো এটা অনেকটা টুইনের মতো, অনেক ক্লোজ। এটা তো বেশি ম্যাগনিফিকেশন না, যদি আরো ভেরি হাই ম্যাগনিফিকেশনে নেওয়া হয়, তাহলে যেখানে যেখানে অস্টেনাইট আছে সেখানে টুইন খুঁজে পাওয়া যায়। তার মানে টুইন এখানেও আছে, কিন্তু আমাদের ম্যাগনিফিকেশনের কারণে আমরা অত পরিষ্কার করে বুঝতে পারছি না, বাট আছে। আর সেটা বুঝতে না পারলেও অস্টেনাইটের যে অবস্থানগত যে প্রপার্টি, সেটা হচ্ছে মার্টেনসাইটের গ্যাপে গ্যাপে, এখান থেকে আমরা সরাসরি বলে দিতে পারবো দিস ইজ অস্টেনাইট। আর এই অস্টেনাইটের নাম হচ্ছে অস্টেনাইট না, রিটেইনড অস্টেনাইট। কেন রিটেইনড অস্টেনাইট? কারণ কোয়েন্স করার সময় এই অস্টেনাইট গুলো মার্টেনসাইটে ট্রান্সফার হবে, এটা আমরা আশা করছিলাম, বাট যে কোনো কারণেই হোক সে ট্রান্সফার হইতে পারে নাই। না পারার কারণে সে ওখানে রয়ে গেছে, উদ্বৃত্ত রয়ে গেছে, দ্যাট ইজ রিটেইনড অস্টেনাইট। স্যার, আর এই মাইক্রোস্ট্রাকচারে হলুদ হলুদ কমলা কমলা দেখা যাচ্ছিল, ওগুলো কি? না, দ্যাট ইজ মার্টেনসাইট। এগুলো ওই লাইটে যখন ছবি তোলা হয়, অনেক সময় বিভিন্ন রিফ্লেকশন আছে বিভিন্ন অ্যাঙ্গেলে। তুমি যদি একটু হালকা অ্যাঙ্গেল করে একদিক দিয়ে ছবি তুলো, অথবা যখন তুমি ছবি তুলো তোমার যদি স্যাম্পলটা একটু টিল্ট করার ফ্যাসিলিটিস থাকে, যেটা এসিএম এর ভিতরে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে থাকে, সেই টিল্টিং করলেই এটার লাইটের রিফ্লেকশন ভিন্ন ভিন্ন হয়ে যায়, লাইটের স্ক্যাটারিং ফ্যাক্টর চেঞ্জ হয়ে যায়। আর এই কারণে এক এক রকম জায়গায় এক এক রকম লাইট আসে, বাট দে অল আর মার্টেনসাইট and retain austenite. এবার আসো, আমরা আগে পড়েছি যে অ্যালয়িং এলিমেন্ট তার ইফেক্ট অন ইউটেক্টয়েড টেম্পারেচার আমরা দেখেছি। অ্যালয়িং এলিমেন্টের ইফেক্ট অন ইউটেক্টয়েড কার্বন কন্টেন্ট সেটা আমরা দেখেছি। এখন আজকে আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে
অ্যালোয়িং এলিমেন্ট দিলে রিটেন অস্টেনাইটের পরিমাণ বাড়ে না কমে এবং কিভাবে বাড়ে কিভাবে কমে সেটা আমরা দেখছি। এখানে দেখা যাচ্ছে রিটেন অস্টেনাইট ম্যাঙ্গানিজ যত দিবা তত রিটেন অস্টেনাইটের পার্সেন্টেজ বেড়ে যাবে। ক্রোমিয়াম দিলে রিটেন অস্টেনাইট বেড়ে যাবে, ক্রোমিয়াম। নিকেল দিলেও বেড়ে যাবে, কপার দিলেও বেড়ে যাবে, টাংস্টেন দিলে বেড়ে যাবে, ভ্যানাডিয়াম দিলে বেড়ে যাবে। শুধুমাত্র কোবাল্ট এবং অ্যালুমিনিয়াম যদি দেওয়া হয় তাহলে এখানে দেখা যাচ্ছে যে কোবাল্ট এবং অ্যালুমিনিয়াম এরা রিটেন অস্টেনাইটের পরিমাণ একটু কমিয়ে দিচ্ছে, কোবাল্ট এবং অ্যালুমিনিয়াম। এটা আমাদের একটা ধারণা রাখতে হবে যে হ্যাঁ, কোন অ্যালোয়িং এলিমেন্ট দিলে রিটেন অস্টেনাইটের পরিমাণ বেড়ে যায় কমে যায়। অনেক সময় রিটেন অস্টেনাইট কিন্তু ভালো জিনিস না। কোয়েন্সড যদি স্টিল হয়, সেই কোয়েন্সড স্টিলের ক্ষেত্রে রিটেন অস্টেনাইট ইজ গুড, নট গুড। এই জন্য যদি রিটেন অস্টেনাইট থেকে যায়, তোমরা যদি কন্ট্রোল করার সম্মুখীন হও যে না আমাদের রিটেন অস্টেনাইটটা নিয়ে ঝামেলা হচ্ছে, এটা আমাদের কন্ট্রোল করতে হবে, তখন তোমরা এখানে দেখবা কোন এলিমেন্ট সেখানে আছে এবং কে কে রিটেন অস্টেনাইট তৈরির জন্য বেশি ইনফ্লুয়েন্স করে, তাকে কমিয়ে দিয়ে অন্য কোনো অ্যালোয়িং এলিমেন্ট দেওয়া যায় কিনা যারা আমাদের একটু রিটেন অস্টেনাইট কমিয়ে দিবে। স্যার, আগের স্লাইডে দেখিয়েছিলেন যে কার্বনের পরিমাণ বাড়লে রিটেইনড অস্টেনাইটের পরিমাণ বাড়ে, কেন এমন হয়? কার্বনের পরিমাণ বাড়লে রিটেন অস্টেনাইট কেন বেড়ে যায়, এটা আসলে ইন্টারনাল অনেক জটিল মেকানিজম, অত কিছু আমরা বলতেও পারি না, জানিও না। হ্যাঁ, এক হচ্ছে যে যে জিনিসটা হয়, এখানে দেখো ম্যাঙ্গানিজের পরিমাণও বেড়ে যাচ্ছে। জি স্যার। যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে কার্বন যখন সলিড সলিউশনের ভিতরে চলে যায়, বেশি বেশি চলে যায়, তখন তার ট্রান্সফরমেশনটা একটু ডিলেড হয়ে যায়, ট্রান্সফরমেশনে স্ল্যাগিশনেস আসে। হ্যাঁ, মানে সে একটু মানে কি বলবো, কুলিং এ রেসপন্স করে কম, রেসপন্স করতে চায় না। যখন রেসপন্স করতে চায় না তখনই এই ঘটনাটা ঘটে। যেমন ম্যাঙ্গানিজ যদি সলিড সলিউশনে ঢুকে যায়, সেও কিন্তু ওই ট্রান্সফরমেশনটাকে স্ল্যাগিশ করে দেয়। স্ল্যাগিশ করা মানেই তার হার্ডেনাবিলিটি বেড়ে যায়। হার্ডেনাবিলিটি বেড়ে যায়। তখন কেন হার্ডেনাবিলিটি বাড়ে? দেখো যে আগে আমরা মার্টেনসনের স্টার টেম্পারেচার একটাই ছিল 400, ম্যাঙ্গানিজ অ্যাড করার সাথে সাথে সেটাই হয়ে যাচ্ছে 150 হয়ে যাচ্ছে স্টার টেম্পারেচার। তার মানে বুঝতেছো সে কিন্তু স্ল্যাগিশ হয়ে গেছে, অলরেডি সে ইনার্ট, সে রেসপন্স করতেছে না কুলিং এ। আর যত কম রেসপন্স করে ততই তার ভিতরে এই অস্টেনাইটটা লুকিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থেকে যায়। এরপরে আসো, বলছিলাম যে তার মানে কি যেগুলো অস্টেনাইটকে স্টেবিলাইজ করে সেগুলোই এই প্রবলেমটা করে? ওইটা অস্টেনাইট স্টেবল করলেও অনেক সময় হয়, অনেক সময় হয়ও না। যেমন ম্যাঙ্গানিজ দেখো, ম্যাঙ্গানিজ কিন্তু অস্টেনাইটকে স্টেবল করে না। ম্যাঙ্গানিজ অস্টেনাইটকে স্টেবল করে, ক্রোমিয়ামকে তো করে না। ক্রোমিয়ামকে কিন্তু সে উপরে নিয়ে যায়। এই অস্টেনাইট এক জিনিস, আর একটা হচ্ছে হার্ডেনিং এর রেসপন্স আলাদা। তাকে স্টেবল করা তো অস্টেনাইট থেকে মার্টেনসাইট হইতে সে একটু বাধা তো ব্যারিয়ার তৈরি করে, তার ট্রান্সফরমেশনটা একটু স্ল্যাগিশ হয়ে যায়। দেখো এটা কিন্তু আমরা পড়েছিলাম ইউটেক্টর টেম্পারেচারটাকে নামায় দেয়। ইয়েস স্যার। ক্রোমিয়াম কিন্তু উপরে উঠায় দেয়, ভ্যানাডিয়াম টাংস্টেন এটা কিন্তু উপরে উঠিয়ে দেয়। দেখো সম্পূর্ণ ভিন্ন ধর্মী। আসলে এই যে তুমি যদি বই পড়ে দেখবা যে এই যে ইন্ডিয়ান এক সায়েন্টিস্ট ভাদেশিয়া, নাম শুনছো? উনি হর্ষদ ভাদেশিয়া নাম শুনেছো? জি স্যার, এইচকেডিএস ভাদেশিয়া, উনি খুব ফেমাস। ভাদেশিয়ার সাথে আমার কাজ করার
সুযোগ হয়েছিল ইংল্যান্ডে, উনি তো ব্রিটিশ সিটিজেন, ওখানেই থাকেন, ওনার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছিল। আমি যদি প্রশ্ন করি ভদেশিয়া স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিতেন স্টিল উই ডোন্ট নো। বুঝছো, ভদেশিয়ার মতো মানুষ আমাকে যদি বলে স্টিল উই ডোন্ট নো দা ওয়াই দিস ইজ হ্যাপেনিং, তাহলে তো বুঝতেই পারতেছো কোথায় এগুলোর আসলে ইনসাইডটা জানা অনেক কঠিন। আবার তুমি যে একটা স্পেকুলেশন দিয়ে একটা ডিসিশনে আসবা, পরবর্তীতে দেখা যাবে যে সেইটা কাজ করতেছে না, তাহলে রিয়েলি ভেরি একটা কমপ্লেক্স সিচুয়েশন। এই জন্য আমাদের একটা কমন ধারণা মাথার ভিতরে রাখতে হবে। কেউ যদি এইটার উপরে রিসার্চ করতে করতে অ্যাটমিক স্কেলে গিয়ে কি ধরনের ঘটনা ঘটতেছে, এটা অলরেডি যে এস্টাবলিশড যে মেকানিজম, সেটা কিন্তু দিয়ে এক্সপ্লেইন করার মতো কোনো অবস্থা নাই এখনো, সায়েন্টিস্ট এখনো পারতেছে না। তবে এই ঘটনাগুলো ওনারা এক্সপেরিমেন্টালি এইভাবে ডেভেলপ করছেন আর কি। আমাদেরকেও এইভাবে কিছু কমন সেন্স গ্রো করার জন্য আমাদের একটু মনে রাখতে হবে, বুঝতে হবে যে হ্যাঁ কোন কোন এলিমেন্ট গুলো কি ধরনের ভাবে কিভাবে ইন্টারফেয়ার করে। তার মানে এক একটা এলিমেন্টের ইন্টারফারেন্স কিন্তু এক এক রকমের। একটা হচ্ছে সলিড সলিউশন স্ট্রেংথেনিং এ একটা ইন্টারফারেন্স, একটা কুলিং হিটিং এর রেসপন্স, আরেকটা দ্যাট ইজ হার্ডেনেবিলিটি আরেকটা রেসপন্স, এরপর হচ্ছে স্ল্যাগিশনেস অফ ট্রান্সফরমেশন, এটা আরেকটা হচ্ছে বিহেভিয়ার অফ দ্য মেটেরিয়াল। এরপরে আসতেছে তার মার্টেনসাই স্টার্ট টেম্পারেচার, মার্টেনসাই ফিনিশ টেম্পারেচারের উপরে আরেকটা ইফেক্ট। তো এরকম একই এলিমেন্ট একটার ভিতরে এক এক ভাবে কাজ করে, এবং দেখা যাচ্ছে যে এক একজন এক এক গ্রুপে পড়ে যাচ্ছে। সলিড সলিউশনে এক ধরনের গ্রুপে পড়তেছে, হার্ডেনেবিলিটি আরেক ধরনের গ্রুপে পড়তেছে, মার্টেনসাইট স্টার্ট টেম্পারেচার, মার্টেনসাইট ফিনিশ টেম্পারেচার আরেকটা গ্রুপে পড়ে যাচ্ছে। কেন পড়তেছে? স্টিল উই হ্যাভ নো এক্সপ্লেনেশন। এবার আসো, বলছিলাম মার্টেনসাইট কিন্তু আমাদের আয়রন কার্বন ডায়াগ্রামের কোনো এস্টাবলিশড বা ওয়েল ডকুমেন্টেড কোনো স্ট্রাকচার না। এটাকে আমরা জোর করে নিয়ে আসি আমাদের নিজের কিছু বাড়তি সুবিধার জন্য। সায়েন্টিস্টরা রিসার্চ করে এই জিনিসগুলো বের করেছেন। তো যেটা বলছিলাম যে সব সময় একটা কিউবিক স্ট্রাকচারের ভিতরে ইনসাইডে যখন প্রেসার দেওয়া হয়, ইনসাইডে প্রেসার দিলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে যদি প্রত্যেকটা ওয়াল, বাউন্ডারি ওয়াল যদি সমানভাবে স্ট্রেংথ থাকে, তাহলে এটা আস্তে আস্তে গোলের দিকে যাওয়ার চেষ্টা করে। কিউবিকটা কি হয়ে যাবে? এটা গোল বলের দিকে যাওয়ার চেষ্টা করে যদি সমান থাকে, কিন্তু এটা সম্ভব না, কারণ গ্রেন বাউন্ডারি যেখান থেকে কর্নারগুলোর স্ট্রেংথ অনেক বেশি হওয়ার কারণে ওখানে খুঁটির মতো কাজ করে, ফলে সে গোল হইতে বাধা দেয়। এই জন্য এটা চলতে চলতে, আর এটাও জানো যে মেটেরিয়ালসের ভিতরে সবসময় কম বেশি এটা ডিফেক্ট থাকে, কোনোটা একটু বেশি ডিফেক্ট থাকে, কোনোটা একটু কম ডিফেক্ট থাকে। তোমরা যদি ফ্র্যাকচার মেকানিক্স পড়ো, যেটা 3 to 1 এ পড়ে আসার কথা, একটা কমন ধারণা নিয়ে আসার কথা, মাস্টার্সে এটা অফার করা হয় অ্যাডভান্সড ফ্র্যাকচার মেকানিক্স, সেখানে তোমরা যদি সেই লেভেলের পড়ালেখা যদি করো, তাহলে দেখতে পারবা যে আসলে একটা মেটেরিয়ালসকে কখনোই পারফেক্ট ভাবে বানানো সম্ভব না, অ্যাটমিক স্কেলেও সম্ভব না, ডিফেক্ট থাকবেই। আর সেই ডিফেক্টের ওখানে স্ট্রেসের কনসেন্ট্রেশন হয়ে যাবে। স্ট্রেসের কনসেন্ট্রেশন সেখানে হওয়ার সাথে সাথে ওই জায়গা দিয়ে সমস্ত লোডগুলো ওখানে এসে প্রেসারাইজ করবে এবং ওই সাইডটা বড় হয়ে যাবে। এটাকে বলা হয় বিসিটি, বডি সেন্টার টেট্রাগোনাল স্ট্রাকচার। আর এই যে একটা সাইড কতটুকু বড় হয়ে যাবে সেটা আবার নির্ভর করবে ওই মেটেরিয়ালের ভিতরে, ওই স্টিলের ভিতরে কি পরিমাণ কার্বন আছে, কতটুকু কার্বন এনট্র্যাপড ছিল, সে কতটুকু প্রেসার ক্রিয়েট করতে পারবে, তার উপর বেসিস করেই এই যে একটা সাইড কতটুকু বড় হয়ে যাবে সেটা নির্ধারিত হবে। এবং সায়েন্টিস্টরা এইরকম একটা ফর্মুলা দিয়েছে, C/A = 1। C/A = 1, যদি কার্বন না থাকতো, কার্বন নেই 0, তার মানে C/A = 1, মানে কি C=A। এটা কিউবিক, A=B, B=C, কিউবিকই থাকতো। কিন্তু যেহেতু কার্বন আছে, কার্বন থাকার কারণে এনট্র্যাপড হয়ে যাবে,
আর এন্ট্রাপ্ট হওয়ার কারণে কার্বন বেরোতে চাবে, বেরোতে পারবে না, সে প্রেসার ক্রিয়েট করবে এবং মেটেরিয়ালসের ভিতরে যেহেতু ডিফেক্ট থাকে সেই ডিফেক্টিভ পয়েন্টে এটা কোন দিকে যাবে, এ বড় হবে না সি বড় হবে না বি বড় হবে, উই ডোন্ট নো। আমরা জানি একটা সাইড বড় হয়ে যাবে, সেই কে বড় হবে সেটা নির্ভর করবে ওই ল্যাটিসের ডিফেক্টিভ স্ট্রেস কনসেন্ট্রেশন কোন প্লেনে কিভাবে আসে, তারপর ভেরি ভেরি ডিফিকাল্ট একটা জিনিস, ওই লেভেলের চিন্তা ভাবনা করার মতো সুযোগ 443-তে নাই। এটাকে তুমি যদি করতে চাও তাহলে অবশ্যই তোমাকে এর বাইরে এগুলো করা সম্ভব না। যাই হোক, তাহলে কতটুকু একটা সাইড কতটুকু বড় হবে সেটা নির্ভর করবে তার ভিতরে কত পার্সেন্টেজ কার্বন আছে, সেটাই এটা একটা এম্পিরিক্যাল ফর্মুলা রিলেশনশিপ সায়েন্টিস্টরা দিয়ে গেছেন, C/A = 1 + 0.045 গুণ পার্সেন্টেজ অফ কার্বন। এখন এখানে তোমার যদি কার্বন কম থাকে, তাহলে দেখবা তার ভিতরে নিডলের পরিমাণ, নিডলের শার্পনেস অনেক কম। যেমন এই বামের ছবিটা দেখতেছো, এই ছবিটা দেখো, এটাও মার্টেনসাইট, এটাকে বলা হয় লেদ মার্টেনসাইট। এটা মার্টেনসাইট, এটাকে বলা হয় নিডল লাইক মার্টেনসাইট। লেড মার্টেনসাইট লো কার্বন থেকে হয়, আর নিডল লাইক মার্টেনসাইট হয় হাই কার্বন থেকে। কেন হাই কার্বন সেটা বুঝতেই পারতেছো, যত কার্বন বেশি থাকবে তত এক সাইড বেশি লম্বা হয়ে যাবে, তত তার এজ শার্প হয়ে, একটা কোণা শার্প হয়ে যাবে। এই জন্য এখানে লেড মার্টেনসাইট এইচআই হয়েছে লো কার্বনে, এবং হাই কার্বনে এটা নিডল লাইক মার্টেনসাইট তৈরি হয়ে গেছে। আরো অনেক রকমের মার্টেনসাইট হইতে পারে, সেটা ডিপেন্ড করবে কুলিং রেটের উপরে, টেম্পারিং করলে কি করলে না তার উপরে, লটস অফ অনেক রকমের মার্টেনসাইট আছে। হ্যাঁ, সেটা যখন আবার কেউ মার্টেনসাইট ভাদেশিয়ার বই পড়ে দেখবা যে মার্টেনসাইটের ধরন কত রকমের হইতে পারে, বেইনাইটের ধরন কত রকমের হইতে পারে। আমরা শুধু কিন্তু আপার বেইনাইট লোয়ার বেইনাইট বলেই ছেড়ে দেই না, এর ভিতরে আরো অনেক রকমের জিনিস জানার বুঝার আছে। যারা মেটেরিয়াল ডেভেলপ করে শুধুমাত্র তাদের জন্য সেগুলো প্রযোজ্য। আমরা যারা হিট ট্রিটমেন্টের একটা কোর্স পড়ি তাদের জন্য এটা প্রযোজ্য নয়, কারণ ওই লেভেলের স্টাডি এখানে সম্ভব না। এটা মার্টেনসাইট দেখো, এটা মার্টেনসাইট, এটা মার্টেনসাইট, এইটা মার্টেনসাইট, এইটা মার্টেনসাইট, সবই মার্টেনসাইট। সবগুলো কি স্যার একই ম্যাগনিফিকেশনে? না, একই ম্যাগনিফিকেশনে না, না হইলেও তোমার মনে করো যে মরফোলজি দেখলেই বোঝা যায়। যেমন এই জিনিসটা দেখো, উপরের বাম হাতেরটা দেখো, মাঝখানে একটা মনে হচ্ছে একটা লেক, এটা মনে হচ্ছে একটা পাহাড়। হ্যাঁ, এখানে দেখো ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে রিয়েল। একটু আগে যেটা পড়ে আসলাম, মার্টেনসাইট নিডলের ফাঁকে ফাঁকে রিটেন অস্টেনাইট সাদা সাদা রয়ে গেছে। এই সমস্ত জায়গায় দেখো, এখানে দেখো সেই সাদার পরিমাণ কমে গেছে। আর স্যার একদম নিচে এটা নিচেই হচ্ছে যে নিডল গুলো আরো বড় নিডল। বিভিন্ন মরফোলজির মার্টেনসাইট হইতে পারে ডিপেন্ডিং অন কুলিং রেট, ডিপেন্ডিং অন অ্যালয় কন্টেন্ট। স্যার বলো। স্যার, আপনি একটু আগে বললেন যে ডানের ছবিটাতে রিটেন অস্টেনাইটের পরিমাণ কমে গিয়েছে, কিন্তু হচ্ছে কারণ এখানে কার্বন বেড়ে গিয়েছে, তাই এটা একটু নিডল লাইক। আমি বলি নাই, বললে থাকলে ভুল বলেছি। সেটা হচ্ছে যে বামের এইটাই রিটেন অস্টেনাইটের পরিমাণ কম, এইটাই ডান দিকের এইটাই সাদা সাদা জায়গা, এটা রিটেন অস্টেনাইটের পরিমাণ বেশি। তারপরে এই যে মাঝখানে যেটা আছে, দুইটার নিচেই জাস্ট মাঝখানে যেটা আছে, এটাই রিটেন অস্টেনাইটের পরিমাণ আরো কম। হ্যাঁ, এইভাবে মানে আমি যেটা এখানে দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এক একটা মাইক্রোস্ট্রাকচারে ডিপেন্ডিং অন কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য মেটেরিয়ালস, এক একটা ম্যাটেরিয়ালস এর ভিতরে এক এক রকমের মার্টেনসাইট আসতে পারে, এই মার্টেনসাইট যেমন নিডল, এটা হচ্ছে লেদ, এটা হচ্ছে অনেকটা টেম্পার্ড মার্টেনসাইট। সেটা এখনো পড়াই নাই, এই জন্য আমি বলতে চাই না, একটু পরেই পড়াবো। এটা হচ্ছে ভেরি ভেরি ওয়েল ডিফাইন্ড নিডল লাইক মার্টেনসাইট। এটা অনেক রকমের মার্টেনসাইট হইতে পারে। তুমি যেটা বলতেছো যে কার্বন বেড়ে গেলে রিটেন অস্টেনাইটের পরিমাণ কমে গেছে, এটা তুমি শুনেছো তাই না? জি স্যার। না না,
কার্বন বাড়লে আমরা আগেই ডায়াগ্রাম দেখে এসেছি, কার্বন বাড়লে রিটেন অস্টেনাইট বেড়ে যাবে। আর এটাও আমি বলেছি, উপরের দুইটা ছবি যখন দেখিয়েছিলাম, বামের ছবিতে লো কার্বন লো রিটেন অস্টেনাইট, ডানের ছবি হাই কার্বন হাই রিটেন অস্টেনাইট। স্যার আপনি এর আগে একবার বলেছিলেন যে 0.2% কার্বন নিচে হলে সাধারণত মার্টেনসাইট ফর্ম করা ডিফিকাল্ট বা করা হয় না। মার্টেনসাইট ফর্মেশনের স্যার এরকম আপার লিমিট আছে কি? শোনো আমি তোর প্রশ্নের জবাব দেই। এটা হচ্ছে ক্লাসিক্যাল হিট ট্রিটমেন্টের কথা। যে কোনো একটুখানি তুমি এই জায়গায় তোমার ওই প্রশ্ন করার কথা দরকার ছিল, সেটা কিন্তু তুমি করো নাই। সেই প্রশ্নটা দেখো, 0% এখানে কার্বন, সেখানেও মার্টেনসাইট স্টার্ট টেম্পারেচার আছে। তুমি প্রশ্নটা এখানে করা উচিত ছিল, তুমি ওখানে না করে অনেক পরে করতেছো। হ্যাঁ, ক্লাসিক্যাল হিট ট্রিটমেন্ট, রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল হিট ট্রিটমেন্ট, আমরা কিন্তু 443 প্র্যাকটিক্যাল হিট ট্রিটমেন্ট করতেছি। আমরা সায়েন্স, আমরা কিন্তু ট্রান্সফরমেশন মেকানিজম এন্ড সায়েন্স অফ ট্রান্সফরমেশন পড়ছি না কিন্তু। দ্যাট ইজ 213 পার্ট। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। রিয়াল গোল্ড কে মার্টেনসাইট করা যাবে। জি গোল্ড? ইয়েস। আমি স্যার লিথিয়াম আর সোডিয়ামের মার্টেনসাইট ট্রান্সফরমেশন পড়েছি, গোল্ডেরটা শুনিনি। হ্যাঁ, সব কিছু করা সম্ভব। গোল্ড দিয়ে কাঁচ বানানো সম্ভব। জাস্ট গ্লাস, ট্রান্সপারেন্ট গ্লাস মেড উইথ গোল্ড সম্ভব। এটা সম্ভব, এবং এটা যে সম্ভব সেটা আমাদের ধর্মগ্রন্থের ভিতরেই অনেক জায়গায় কেউ যদি পড়ে থাকে, বাংলায় পড়ে থাকে, সেখানে অনেক জায়গায় আছে যারা স্বর্গবাসী হবে তাদেরকে নাকি গোল্ড এবং সিলভারের তৈজস পাত্র এর মাধ্যমে আপ্যায়ন করা হবে। সেই তৈজস পাত্র কিন্তু গ্লাসি ম্যাটেরিয়ালের কথা বলা হয়েছে। তাহলে গোল্ড এবং সিলভারের তৈজস পাত্র যদি হয়, তাহলে অবশ্যই তোমার গোল্ড এবং সিলভারকে গ্লাসে ট্রান্সফার করা সম্ভব। যদি আমার কোশ্চেন ছিল যে তাহলে মার্টেনসাইট কোনো আপার লিমিট মানে কত পার্সেন্ট কার্বনের উপরে গেলে আর কি মার্টেনসাইট করা ডিফিকাল্ট বা হয় না? 0% কার্বন থাকলে মার্টেনসাইট করা সম্ভব, বাট দ্যাট ইজ নট প্র্যাকটিক্যাল। মানে আমি আপার লিমিটটা জানতে চাইছি, এটা কি 2%, 3%, 5%, 10% কার্বন? কি মানে সর্বোচ্চ কত পার্সেন্ট কার্বন থাকলে আমরা এটাকে মার্টেনসাইট করতে পারবো, নাকি এরকম লিমিট নেই? সর্বোচ্চ প্রশ্ন কেন? তুমি প্রশ্ন বুঝতেছো না? উত্তর 0% মার্টেনসাইট। সর্বনিম্নটা স্যার বুঝলাম, কিন্তু স্যার সর্বোচ্চ মার্টেনসাইট বাড়ার সাথে কার্বন বাড়ার সাথে সাথে মার্টেনসাইটের হওয়াটা সহজ না কঠিন? সেটা আমি ভাবছিলাম, কিন্তু রিটেনড অস্টেনাইটের পরিমাণ তো স্যার আরো বাড়বে। আবার আমার বুদ্ধি আছে না, ক্রায়োজেনিক ট্রিটমেন্ট কেন করতেছি? রিটেনড অস্টেনাইট আমি রাখবো না, সব শেষ করে ফেলবো, সব মেরে ফেলবো, সেই বুদ্ধিও আমার আছে। সিমেন্টাইট ক্রস করার পরে মানে 6.67% কার্বনকে ক্রস করার পরেও কি স্যার মার্টেনসাইট পসিবল? 6.6% কার্বন যখন ক্রস করলে দ্যাট ইজ নট স্টিল। স্যার কারণ কাস্ট আয়রনের ক্ষেত্রে তো স্যার মার্টেনসাইট নট কাস্ট আয়রন, দ্যাট ইজ সিরামিক। কি বলো তুমি, সিরামিক পড়ো নাই? জি স্যার পড়েছি। তাহলে কি পড়িয়েছে তোমার সারা? তোমরা কি শিখেছো? মানে স্যার 2.1% এর পরে গেল সেটা কাস্ট আয়রন, 6.6% এর পর স্যার সিমেন্টাইট সিরামিক ম্যাটেরিয়াল। সিমেন্টাইট সিরামিক ম্যাটেরিয়াল। 106.67% কার্বন দেওয়ার সাথে সাথে আয়রন 100% সিমেন্টাইট হয়ে যাবে। দ্যাট ইজ নট স্টিল, দ্যাট ইজ নট কাস্ট আয়রন, দ্যাট ইজ সিরামিক ম্যাটেরিয়াল। রিয়েল লাইফে পড়তে হবে, বুঝছো? রোল নাম্বার 1 না তুমি? ইয়েস স্যার। হ্যাঁ, রিয়েল লাইফে পড়তে হবে। রিয়েল লাইফে না পড়লে কিচ্ছু হবে না, সব জটিল হয়ে যাবে। আমার কাছে কোনো জিনিস জটিল না, রিয়েল লাইফে নিয়ে আসতে হবে সবকিছু। প্রকৃতি থেকে শিক্ষা নাও, প্রকৃতি থেকে বোঝার চেষ্টা করো, দেখবা সবকিছু সমাধান পেয়ে গেছে। শুধু চিন্তা করলে হবে না, আর যেখানে যতটুকু চিন্তা করার জন্য প্রয়োজন সেখানে সেটা চিন্তা করবা। তোমার 4 সেই সিরামিক্স কত কোর্স নম্বর? 465 না কত পড়েছো না? পড়া নাই? পড়েছি 365। 365। ও হ্যাঁ 365, আমি 465 বলতেছি। হ্যাঁ 365, তাহলে পড়ে আসার কথা। সিরামিক্স কি কি জিনিস এটা তো সব জানো তোমরা। সেটা জানি স্যার, কিন্তু আমার জাস্ট মনে হয়েছে যে মার্টেনসাইট যেটা একটা লোয়ার লিমিট কিছুটা হলো, মানে প্র্যাকটিক্যাল লিমিট আছে, সেটা কি প্র্যাকটিক্যাল আপার লিমিটের ব্যাপারটাই। তুমি তো কাস্ট আয়রন যখন ম্যাটেরিয়ালি কাস্ট আয়রন না,
মেটেরিয়াল স্টিল না, সেটা নিয়ে তো তুমি মার্টেনসাইটে চিন্তা করার সুযোগ আছে? সেটা তো সুযোগ নাই। দ্যাট ইজ সিরামিক ইজ ভেরি ভেরি স্টেবল ম্যাটেরিয়াল, ইনার্ট ম্যাটেরিয়াল। আসো আমরা যে জিনিসটা পড়েছি, এই যে ডায়াগ্রামের মাধ্যমে পড়েছিলাম, সেইটাই আবার টেবুলার ফর্মে আসছে, নতুন কিছু না। নতুন কিছু না, এটা হচ্ছে এমএস টেম্পারেচার, মার্টেনসাইট স্টার্ট টেম্পারেচার। কে কি করে না করে সেটা এখানে দেয়া হয়েছে। ম্যাঙ্গানিজ এটা কতটুকু পার্সেন্টেজ দেওয়া হয়েছে? Cobalt, aluminum elevate MS temperature, silicon little decrease, stable 1% alloy for 1% alloy আছে 0.8 থেকে 1% কার্বন। এখানে দেখো 1% alloy, এখানে 1% ম্যাঙ্গানিজ যদি দাও তাহলে তোমার MS টেম্পারেচার শিফট হয়ে এখানে যাবে। ক্রোমিয়াম এভাবে শিফট হবে, নিকেল এভাবে শিফট করবে, ভ্যানাডিয়াম শিফট করবে, সিলিকন খুব একটা বেশি চেঞ্জ করে না, চেঞ্জ করবে, কপার চেঞ্জ করবে, কোবাল্ট এটা হচ্ছে এমএস টেম্পারেচার ইনক্রিজ করে, ডিক্রিজ না। অ্যালুমিনিয়াম এমএস টেম্পারেচার ইনক্রিজ করে, ডিক্রিজ না। এইভাবে এখানে তোমরা দেখে, এগুলো কিছুই না, জাস্ট এটা তোমাদের ধারণা নেওয়া। আর এখানে এমএস টেম্পারেচার কিভাবে বের করবো এই ফর্মুলাটা দেওয়া আছে, এটাও তোমরা দেখে নিতে পারো। স্যার এখানে দুটো ভ্যালু দেওয়া আছে কেন প্রত্যেকটা অ্যালয়ের এগেইনস্টে? বিভিন্ন বিভিন্ন রেঞ্জ, বিভিন্ন পার্সেন্টেজ। একটা মনে করো 2% আছে ফর এক্সাম্পল, এরপরে তুমি আবার এটা অ্যাড করেছো 1%। এই দেখো টেবিল 1% অ্যালয় অ্যাড করার পরে কি হবে তাই বলতেছে। অ্যাডিশনালি যদি 1% বাড়িয়ে দাও তাহলে কি হবে, এরকম একটা কিছু। এবার আমরা যা শিখে আসলাম তার উপর বেসিস করে প্রবলেম, এগুলো তোমরাই করতে পারবা। প্রবলেম হচ্ছে ফর গেটিং বেইনাইট, 1 হিট ট্রিটার asynchronized a eutectored steel at 750 degrees C, quenched at a rate of 20 degrees C per second, and held the steel at 250 degrees C for 15 minutes, and finally permitted the steel to cool to room temperature. Did he produce the required bainitic structure? The austenite transformation diagram is given below. এখন কি করবা, এই হচ্ছে ইউটেক্টয়েড মানে একটা স্টিলের ট্রান্সফরমেশন ডায়াগ্রাম। এখন ওই লোক যা যা করলো সেই লাইনগুলো ড্র করে ফেলো। কি করলো, সে ইউটেক্টয়েড টেম্পারেচার 750 ছিল, ভালো কথা, কোথায় ছিল, এখানে ছিল। তারপর কোয়েন্সড অ্যাট এ রেট অফ 20 ডিগ্রি পার সেকেন্ড, এই দেখে এখানে টাইম সেকেন্ড, 20 ডিগ্রি পার সেকেন্ডে কুল করলে লাইনটা কোন দিক দিয়ে যায়, এই দিক দিয়ে যায় না, এই দিক দিয়ে যায় না, এই দিক দিয়ে যায়, সেটা হিসাব করে ফেলো, লাইন ড্র করে ফেলো, তাহলে তুমি বুঝতে পারবা যে এটা মার্টেনসাইট হলো না বেইনাইট হলো। তো সেটা হচ্ছে কিনা চেক করো, তাই বলা হয়েছে, আর কিছু না। দি অস্টেনাইট ট্রান্সফরমেশন ডায়াগ্রাম ইজ গিভেন বিলো। তার মানে যা যা বলা হয়েছে সেইগুলো, সেই কার্ভগুলো প্লট করে যদি এর উপরে প্লট করে দাও তাহলে তুমি পেয়ে যাবা যে মাইক্রোস্ট্রাকচারটা আফটার কুলিং কি হবে। এবং যে হিট ট্রিটমেন্ট করতেছিলেন, যিনি করতেছিলেন, উনি যে টার্গেট নিয়ে রাখছেন মাথায় যে আমি আসলে বেইনাইট বানাবো, তার বেইনাইট হচ্ছে কিনা, সঠিক ডিসিশন সে নিয়েছে কিনা, জাস্ট চেক। প্রবলেম আরেকটা প্রবলেম, ডিজাইন এ হিট ট্রিটমেন্ট শিডিউল টু অ্যাচিভ এ মিক্সচার অফ বেইনাইট 50% আপার বেইনাইট 50% লোয়ার বেইনাইট। দেখো কি করবা, এখান থেকে তুমি চলে আসলা, এমন ভাবে কুল করবা, এখানে এখান থেকে ঢুকে গেলা, এটা এখানে আছে আপার বেইনাইট, এখানে আছে লোয়ার বেইনাইট, তার মানে তুমি এখান থেকে কুল করলা, কুল করে এখানে আসলা, এসে এই জায়গায় ধরে রাখলা, এখানে এই জায়গায় এসে ধরে রাখলা, তাহলে কি হবে, 50% আপার বেইনাইট হয়ে গেল। তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসো, এখানে এসে আবার এটাকে কুল করো, কুল করলে কি হবে, বাকি যে অস্টেনাইট ছিল সেটা লোয়ার বেইনাইট হয়ে গেল, শেষ। এই যে কুলিং এবং হিটিং কি কি করবা, কোথায় কতটুকু ধরে রাখবা, সেটাই হচ্ছে হিট ট্রিটমেন্ট শিডিউল। বুঝা গেছে? কারো প্রশ্ন আছে এখানে? স্যার এখানে আপার আর লোয়ার বেইনাইট
মানে ডিফারেনশিয়েট করার এক্সাক্ট ইটা কোথায় টেম্পারেচারটা? টেম্পারেচার এখানে তোমার কি আছে এই জায়গায়? এখানে পার লাইট, কোর্স পার লাইট না, পার লাইট কোর্স পার লাইট, এখানে ফাইন পার লাইট। ফাইন পার লাইট। তাহলে তুমি আগে যে কাজটা করবা, এখান থেকে একটা লাইন এখানে কোর্স পার লাইট লিখে একটা অ্যারো দিয়ে দিবা, তার সীমানা নির্ধারণ করে নিবা। তারপরে ফাইন পার লাইটের একটা সীমানা নির্ধারণ করে নিলা। এরপর আপার বেইনাইটের একটা সীমানা নির্ধারণ করলা। এবার লোয়ার বেইনাইটের একটা সীমানা নির্ধারণ করলা। জি ঠিক আছে। এটা কিন্তু যেহেতু এখানে দেওয়া নাই, যদি দেওয়া থাকতো এক্স্যাক্ট ওইটা ফলো করার প্রয়োজন হতো তোমার, যেহেতু তো এখানে দেওয়া নাই। হ্যাঁ, এখানে দেখো আসেন, দেওয়া নাই বললে ভুল হবে, আছে বাট ওইভাবে নাই। এটা পার লাইটে শুধু একটা ভাগ আছে, বেইনাইটে শুধু একটা ভাগ আছে। হ্যাঁ, এই পর্যন্ত। তাহলে তুমি এটা কোর্স পার লাইট, ফাইন পার লাইট এটা ভাগ করে নাও। তারপরে আপার বেইনাইট, লোয়ার বেইনাইট এটা ভাগ করে নাও। এরপরে তুমি এমন ভাবে কুলিং করো যে কুলিং এ আপার বেইনাইটের ঘরে অর্ধেক ট্রান্সফরমেশন হবে। তারপর আবার ওখান থেকে বেরিয়ে আসো। এই জায়গায় যদি দাঁড়িয়ে থাকো সারা জীবনে কোনোদিন তোমার আর ইয়ে হবে না। এই জায়গাটাই এখানে কি হবে, এখানে যদি তুমি ঢুকে আবার এই জায়গাতে বেরিয়ে চলে আসো, বেরিয়ে চলে আসলে কি হবে, এখানে যেটা ট্রান্সফরমেশন হয়ে গেছে অর্ধেক 50% অস্টেনাইট কি হয়ে গেছে, পারলাই এই আপার বেইনাইট হয়ে গেছে, আর 55% কি আছে, অস্টেনাইট আছে। সেই অস্টেনাইটটাকে নিয়ে আবার নিচে চলে আসে। যে ট্রান্সফর্ম হয়ে গেছে তার কিন্তু আর চেঞ্জ হবে না, শেষ। এরপরে এখানে এই জায়গায় আবার যদি এখান থেকে বেরিয়ে চলে আসে, এখন কি আছে, 50% বেইনাইট, 50% অস্টেনাইট। এবার যদি আবার এর ঘরের ভিতরে ঢুকো, এবার কার ঘরে ঢুকতেছো, লোয়ার বেইনাইট, লোয়ার বেইনাইটে ঢুকে একদম শেষ করে দাও, ট্রান্সফরমেশন ফিনিশ করো এখানে। এরপর যদি তুমি নিচে চলে আসো, কি হবে, আর কিছু হবে না স্যার, কারণ হয়ে গিয়েছে ট্রান্সফরমেশন, কাজ শেষ, তোমার টার্গেট ফুলফিল হয়ে গেছে। তো এইভাবে অনেক রকমের হইতে পারে এখানে প্রবলেম। AISI 1050 এর জন্য ডায়াগ্রাম তোমার হচ্ছে ইন্টারনেটে দেখবা, A1050 ট্রান্সফরমেশন ডায়াগ্রাম যদি সার্চ দাও পেয়ে যাবা। সেখানে কি কি ঘটনা ঘটে যা চাচ্ছে সেগুলো তুমি এই দেখো দিয়েই দেওয়া আছে। এটাই হচ্ছে তোমার 1050 ট্রান্সফরমেশন ডায়াগ্রাম দেওয়া আছে। যদি দেওয়া না থাকে তাহলে তুমি ইন্টারনেটে সার্চ দিবা, একই প্রবলেম। এখানে বেইনাইট, টেম্পারেচার, ডিজাইন, হিট ট্রিটমেন্ট, শিডিউল, হ্যাঁ একই রকমের কাছাকাছি। এখানে আরেকটা দেওয়া হচ্ছে, এবার 1050 না বলে বলা হচ্ছে যে তার কেমিক্যাল কম্পোজিশন এইরকম: কার্বন 0.56, সিলিকন 0.45, ম্যাঙ্গানিজ 0.9, ক্রোমিয়াম 0.5, নিকেল 0.6, সালফার 0.04, ফসফরাস 0.1, এরকম। এটা তুমি তাহলে কি করবা, এটার জন্য তোমার ওই আপার ক্রিটিক্যাল লাগবে, লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার লাগবে, তারপরে তার হার্ডেনাবিলিটি তার হচ্ছে কার্বন ইকুইভ্যালেন্টের জন্য লাগবে, তারপরে তোমার হচ্ছে এই যে একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে যে তার এমএস টেম্পারেচার কতটুকু বাড়াবে কতটুকু কমাবে সেটা ক্যালকুলেশন করবা। করার পরে তোমাকে এই ফ্লো এই কার্ভে তুমি যা যা ডেটা পেয়েছো তার বেসিসে কুল করবা এবং ধরে রাখবা, করে ট্রান্সফরমেশন শেষ করবা। এই সলিউশন। কিন্তু স্যার এখানে কার্ভের তো ক্রিটিক্যাল কুলিং রেটও তো চেঞ্জ হবে, মানে নোজটাও তো শিফট করবে। নোজ শিফটের এইটাই তো ওর জন্য, এটা ওর জন্য, এই যে ডায়াগ্রামটা শুধুমাত্র ওর জন্য। জি স্যার, কিন্তু অ্যালাইন করতে নোজও তো শিফট করবে। হ্যাঁ, সবই পাবো, সবই শিফট হবে না, কাছাকাছি। এটা কোথায় পাবা এখন তুমি মনে করো, আমি তো বললাম যে এক্সাক্ট পাবা না, তোমার কমন সেন্স অ্যাপ্লাই করবা, কতটুকু এদিক ওদিক হইতে পারে, কি হয় জেনারেল এক্সাক্ট ভ্যালু কিন্তু কখনোই তুমি দিতে পারবা না। এই জন্য আমার প্রশ্নে প্রবলেম যদি থাকে কখনোই কোনো ফিক্সড উত্তর নাই। তুমি লজিক নিয়ে এগিয়ে গেলে তোমার উত্তর একরকম হবে, আরেকজন আরেকটা লজিক নিয়ে এগিয়ে যাবে, তার উত্তর আরেক রকম হবে, সে দুইজনই কিন্তু ফুল মার্কস পাবে। সে যদি লজিক নিয়ে এগিয়ে যায় নো প্রবলেম, উত্তর কখনো কারো এক হবে না। আমরা আগামী ক্লাসে টেম্পারিং অফ প্লেন কার্বন স্টিল করব। আজকে আমাদের স্যার আগামীকালকে প্রেজেন্টেশনটা কি তাহলে পিছিয়ে যাবে? হ্যাঁ, আমি এরপরে একটু তাড়াতাড়ি করি, তাহলে স্যার আমাদের হার্ডেনিং টেম্পারিং ওটা কিছুটা এগিয়ে রাখতে হবে। হ্যাঁ, তাহলে স্যার আমাদের হার্ডেনিং টেম্পারিং এগুলো তো স্যার একটু এগিয়ে রাখতে হবে, মানে আমাদের ওই প্রেজেন্টেশনের জন্য। সেটা অসুবিধা নাই, আমরা দেখব কি করা যায়। আগে আমাদের ফার্স্ট প্রেজেন্টেশনটা হোক, ফার্স্ট প্রেজেন্টেশনের আগে
আমরা চেষ্টা করব এই বুধবারেও ক্লাস নিব, বুধবারে সেশনালের সময় ক্লাস নিব, একটু এগিয়ে রাখবো, জি এগিয়ে রেখে তারপরে তোমার কাস্ট আয়রনটা শেষ করে শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তোমরা রেডি করতে থাকো, যতটুকু পেয়েছো ওই ওর বেসিসে রেডি করতে থাকো। ওই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে প্রেজেন্টেশন হবে, কাস্ট আয়রন শেষ সাথে সাথে প্রেজেন্টেশন। মানে যেদিন কাস্ট শেষ হবে ওদিনই লো কার্বন স্টিলের যারা পেয়েছে তার প্রেজেন্টেশন দিয়ে দেবে? না না, কাস্ট আয়রন শেষে লো কার্বন কেন, কাস্ট আয়রন শেষ হয়ে গেছে, প্রেজেন্টেশন মানে গ্রুপ ওয়াইজে হবে। তো ওকে স্যার। গ্রুপ ওয়াইজ কে কে লো কার্বন আর কে হাই কার্বন ওটা তো আমার জানার বিষয় না, আমার জানার বিষয় হচ্ছে গ্রুপ ওয়াইজ। আরেকটা জিনিস হচ্ছে যখন প্রেজেন্টেশনের ডেট ফিক্স হয়ে যাবে সেই ডেটে সবার কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সিআর এর মাধ্যমে আমার কাছে জমা দিতে হবে। তো স্যার এটা আগামীকাল আমাদের কি পড়ানো হচ্ছে তাহলে, মানে আগামীকালকে এই প্রেজেন্টেশনের সময়? এই 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 থিওরি পড়াবো, আমরা কোথায় গিয়ে দাঁড়াইতে পারবো আমি তো জানি না, কতটুকু পড়ানো হবে। কালকে আমরা শুরু করব হচ্ছে টেম্পারিং থেকে, এই যে টেম্পারিং অফ প্লেন কার্বন স্টিল। ও কালকে তো নাই, কালকে তো তোমাদের কালকে কালকে 2:30টায় ক্লাস না? ইয়েস স্যার। হ্যাঁ, কালকে 2:30টায় ক্লাস। কালকে তোমাদের মনে করো যে 1 ঘন্টা ক্লাস নিব, বুধবারে 1 ঘন্টা ক্লাস নিব। এদিকে এগিয়ে রেখে দেই, এগিয়ে রেখে আমরা শেষ করি, পরে ক্লাস কিছু কমাই দিব, ঠিক আছে? স্যার আমি আমি এমএমএ 344 টিমসে অ্যাড হতে পারিনি স্যার, কাইন্ডলি যদি অ্যাড করে দিতে। তুমি কি করছো, কি করতে হয় না তোমাদের পক্ষ থেকে অ্যাপ্লাই করতে হয় নাকি? তুমি কি অ্যাপ্লাই করেছো? জি স্যার, ওখানে রিকোয়েস্ট নট সেন্ট দেখাচ্ছে স্যার। কবে কবে করেছো? তোমার রিকোয়েস্ট কবে করেছো? স্যার স্যার অনেকবার ট্রাই করছি স্যার, কিন্তু রিকোয়েস্ট নট সেন্ট দেখাচ্ছে স্যার। ও সেটা আমার ফল্ট না, ওটা তাই তুমি মনে হয় তোর রোল স্যার নাম্বার স্যার রোল 25। 25 না? তাহলে কি হচ্ছে তোমার, তো সিআর এর সাথে আলাপ করো তো, আমি তো বুঝতেছি না। যারা যারা আপনি চাইলে স্যার অ্যাড করে দিতে পারবেন স্যার। হ্যাঁ স্যার আপনি চাইলে অ্যাড করে দিতে পারবেন স্যার। না, তুমি তো রিকোয়েস্ট আসলে আমি ওগুলো অ্যাকসেপ্ট করি, এইটাই তো আমার কাজ। আর কোনো কাজ আছে? স্যার ম্যানুয়ালিও অ্যাড করা যায় স্যার। আচ্ছা ও ম্যানুয়ালি অ্যাড করা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে তুমি রোল 25 স্যার, 16 ব্যাচ। তুমি 7টার দিকে ফোন দিও। হ্যাঁ জি স্যার। 7টার দিকে ফোন দিও, তোমার রোল নম্বর কিভাবে অ্যাড করতে হবে আমার এই গাইডলাইন দিও, আমি অ্যাড করে দেব। হ্যাঁ জি স্যার। ম্যানুয়ালি আর এমনি কি রিকোয়েস্ট নিচ্ছেই না? স্যার রিকোয়েস্ট নট সেন্ট বলতেছে। ও আচ্ছা ঠিক আছে, এটা ম্যানুয়ালি ঢুকাই দেবো, তুমি 7টার সময় করো। হ্যাঁ স্যার আমাদের এমই 443 তে তো আমাদের রেজিস্ট্রেশন আছে, 444 কে আলাদা করে করতে হবে টিমসে? না না না, তো আবার করতে হবে কেন? 444 মানে সেশনাল? না না, দরকার নেই, ওটা তো এরকম নতুন কিছু লেনদেন নাই, ওটা লেনদেন না, ওটা দরকার নাই, শুধু 443 ওই ম্যাটেরিয়াল গুলো পাওয়ার জন্য এটা দরকার। তো ঠিক আছে তাহলে, হ্যাঁ তুমি 7টার দিকে একটু ফোন দিও।